নমস্কার। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে পাঠের যে চর্চা আমাদের চলছিল, আমরা তার একেবারে অন্তিমে এসে পৌঁছেছি। আর দু একটি পর্ব পাঠ করতে পারলেই সম্পূর্ণ জীবন স্মৃতি আমাদের পড়া সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা যারা রবীন্দ্রনাথের জীবন স্মৃতি পড়েছেন, যারা তা নিয়ে ভাবনা চিন্তা করেছেন, বিভিন্ন প্রসঙ্গক্রমে বিভিন্ন বিষয়ের উপর রবীন্দ্রনাথের ব্যক্তিগত স্মৃতিচর্চার সঙ্গে আপনাদের কোথায় মিল অমিল, এগুলো আপনারা নিজেরা যদি আবিষ্কার করতে পারেন, তাহলে মানুষ তার ফেলে আসা জীবনের দিকে তাকিয়ে যদি তার ভালো মন্দের মূল্যায়ন করতে পারে, তাহলে আগামী প্রজন্মের মানুষও তার জীবনটিকে সুন্দরভাবে স্বচ্ছভাবে গড়ে নেবার একটা হয়তো প্রয়াস পেতে পারে। তো যাই হোক, জীবন তো সবসময় আমাদের ইচ্ছের উপরেই সম্পূর্ণ নির্ভর করে না, তবে কখনো কখনো আমাদের প্রয়াস কার্যকরীও হয়। আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটি পর্ব পড়ব, ওই পর্বটি খুব ছোট্ট। আজকের পর্বটির নাম শ্রীযুক্ত আশুতোষ চৌধুরী। দ্বিতীয়বার বিলাত যাইবার জন্য যখন যাত্রা করি, তখন আশুর সঙ্গে জাহাজে আমার প্রথম পরিচয় হয়। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে MA পাশ করিয়া কেমব্রিজে ডিগ্রি লইয়া ব্যারিস্টার হইতে চলিতেছেন। কলিকাতা হইতে মাদ্রাজ পর্যন্ত কেবল কয়েকটা দিন মাত্র আমরা জাহাজে একত্র ছিলাম, কিন্তু দেখা গেল পরিচয়ের গভীরতা দিন সংখ্যার উপর নির্ভর করে না। একটি সহজ সহৃদয়তার দ্বারা অতি অল্পক্ষণের মধ্যেই তিনি এমন করিয়া আমার চিত্ত অধিকার করিয়া লইলেন যে পূর্বে তাহার সঙ্গে যে চেনাশোনা ছিল না, সেই ফাঁকটা এই কয়দিনের মধ্যেই যেন আগাগোড়া ভরিয়া গেল। আশু বিলাত হইতে ফিরিয়া আসিলে তাহার সঙ্গে আমাদের আত্মীয় সম্বন্ধ স্থাপিত হইল। তখনও ব্যারিস্টারি ব্যবসায়ের বুহের ভিতরে ঢুকিয়া পড়িয়া লয়ের মধ্যে লীন হইবার সময় তাহার হয় নাই। মক্কেলের কুঞ্চিত থলিগুলি পূর্ণ বিকশিত হইয়া তখনও স্বর্ণকোষ উন্মুক্ত করে নাই, এবং সাহিত্য বনের মধু সঞ্চয়েই তিনি তখন উৎসাহী হইয়া ফিরিতেছিলেন। তখন দেখিতাম সাহিত্যের ভাবুকতা একেবারে তাহার প্রকৃতির মধ্যে পরিব্যাপ্ত হইয়া গিয়াছিল। তাহার মনের ভিতর যে সাহিত্যের হাওয়া বহিত, তাহার মধ্যে লাইব্রেরি শেলফের মরক্কো চামড়ার গন্ধ একেবারেই ছিল না। সেই হাওয়ায় সমুদ্র পাড়ের অপরিচিত নিকুঞ্জের নানা ফুলের নিঃশ্বাস একত্র হইয়া মিলিত। তাহার সঙ্গে আলাপের যোগে আমরা যেন কোন একটি সুদূর বনের প্রান্তে বসন্তের দিনে চড়িভাতি করিতে যাইতাম। ফরাসি কাব্য সাহিত্যের রসে তাহার বিশেষ বিলাস ছিল। আমি তখন করি ও কোমলের কবিতাগুলি লিখিতেছিলাম। আমার সেই সকল লেখায় তিনি ফরাসি কোনো কোনো কবির ভাবের মিল দেখিতে পাইতেন। তাহার মনে হইয়াছিল মানব জীবনের বিচিত্র রসলীলা কবির মনকে একান্ত করিয়া টানিতেছে।
এই কথাটাই করি ও কোমলের কবিতার ভিতর দিয়া নানাভাবে প্রকাশ পাইতেছে। এই জীবনের মধ্যে প্রবেশ করিবার ও তাহাকে সকল দিক দিয়া গ্রহণ করিবার জন্য একটি অপরিতৃপ্ত আকাঙ্ক্ষা এই কবিতাগুলির মূল কথা। আশু বলিলেন, তোমার এই কবিতাগুলি যথোচিত পর্যায়ে সাজাইয়া আমি প্রকাশ করিব। তাহারই পরে প্রকাশের ভার দেয়া হইয়াছিল। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এই চতুর্দশপদী কবিতাটি তিনিই গ্রন্থের প্রথমেই বসাইয়া দিলেন। তাহার মতে এই কবিতাটির মধ্যেই সমস্ত গ্রন্থের মর্মকথাটি আছে। অসম্ভব নহে। বাল্যকালে যখন ঘরের মধ্যে বদ্ধ ছিলাম, তখন অন্তঃপুরের ছাদের প্রাচীরের ছিদ্র দিয়া বাহিরের বিচিত্র পৃথিবীর দিকে উৎসুক দৃষ্টিতে হৃদয় মেলিয়া দিয়াছি। যৌবনের আরম্ভে মানুষের জীবনলোক আমাকে তেমনি করিয়াই টানিয়াছে। তাহারও মাঝখানে আমার প্রবেশ ছিল না। আমি প্রান্তে দাঁড়াইয়াছিলাম। খেয়া নৌকা পাল তুলিয়া ঢেউয়ের উপর দিয়া পাড়ি দিতেছে। তীরে দাঁড়াইয়া আমার মন বুঝি তাহার পাটনিকে হাত বাড়াইয়া ডাক পাড়িত। জীবন যে জীবনযাত্রায় বাহির হইয়া পড়িতে চায়। শ্রীযুক্ত আশুতোষ চৌধুরীর সম্পর্কে রবীন্দ্রনাথ স্মৃতিচারণে এই কয়েকটি কথা লিখে গেছেন, যেখানে একই সঙ্গে আশুতোষ চৌধুরীর সম্পর্কে কিছু কথা বলা, তাঁর একটি সুন্দর পরিচয় তুলে ধরা হলো এবং তাঁর কাব্যপ্রীতি এবং একই সঙ্গে রবীন্দ্রনাথের কবিতার উপর বিশেষত করি ও কোমল এই কবিতাগুলির সম্পর্কে তার যে মতামত ছিল সেটি আমরা এই পর্ব থেকে জানতে পারলাম। আজ এই পর্যন্তই। নমস্কার।